প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গাছের একটি ডালে একটি মেয়ে তার পা দিয়ে ঝুলছে। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে সজীব, আর এই ভৌতিক ঘটনা তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমাদের আশপাশে কোনো ভুতুড়ে বা বহু পুরনো হাসপাতাল আছে? থাকলে তার নাম ও স্থান জানাও। সময়টা ছিল 2023 সালের নভেম্বর মাসের শেষ দিক। আমি সজীব। আমাদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না, তাই আমি ও আমার বন্ধু আপন প্রতিদিন বিকেলে হাঁটতে বের হতাম। একদিন আপন আমাকে তার পরিচিত এক বন্ধুর কথা বলল। তার নাম ছিল নাফিজ। নাফিজ একটি পুরনো হাসপাতালের পেছনের আবাসিক এলাকায় থাকত। হাসপাতালটি রাস্তার পাশে হওয়ায় সেখানে মানুষের যাতায়াত ছিল। তবে হাসপাতালের পিছনে ডাক্তার ও তাদের পরিবারের থাকার জন্য কয়েকটি বড় বিল্ডিং ছিল। সেই বিল্ডিংগুলোর পাশেই ছিল একটি বিশাল খেলার মাঠ, আর মাঠ থেকে কিছুটা দূরে ছিল হাসপাতালের পুরনো মর্গ বা লাশ কাটার ঘর। আর তার ঠিক পাশেই ছিল একটি তেঁতুল গাছ। গ্রামের সবাই গাছটিকে ভয় পেত। লোক মুখে শোনা যেত বহু বছর আগে একটি মেয়ে ওই গাছেই মারা গিয়েছিল। গ্রামের প্রায় সবাই ঘটনাটি জানত, কিন্তু আমি আর আপন এসব কথাই খুব একটা গুরুত্ব দিতাম না। এরপর থেকে আমরা প্রায় প্রতিদিনই নাফিসদের মাঠে যেতাম এবং ব্যাডমিন্টন খেলতাম। খেলতে খেলতে কখনো রাত 8টা, আবার কখনো রাত 9টা বেজে যেত। একদিন রাতে ব্যাডমিন্টন খেলার আগে নাফিস বলল, আজকে রাতে আমার মামাতো ভাই আসবে, ওর সাথে ব্যাডমিন্টন খেলতে হবে, তাই আজকে রাতে মাঠে একটু বেশি সময় থাকতে হবে। আমি ও আপন দুইজনেই রাজি হলাম। রাত 10টার দিকে আমি বাসায় ফোন করে জানিয়ে দিলাম যে ফিরতে দেরি হবে। তারপর আমি আর আপন একটি বাঁশের বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নাফিস তার মামাতো ভাইকে এনে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। শোন, 3 ম্যাচের একটি সিরিজ হবে। যারা সিরিজ হারবে তারা বিজয়ীদেরকে পুরি সিঙ্গারা খাওয়াবে, ঠিক আছে? প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, তবে পরে বললাম, আচ্ছা ঠিক আছে, রাজি। রাত 10:30টার দিকে খেলা শুরু হয়েছিল। শেষ হতে হতে রাত 11:45 মতো হলো। শেষ পর্যন্ত আমি আর আপন জিতে গেলাম। তখন আর কোনো দোকান খোলা ছিল না, তাই নাফিস বলল, এখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, আগামীকাল বিকেলে তোদের পুরি সিঙ্গারা খাওয়াবো। আমরা রাজি হয়ে তাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম শর্টকাট পথে লাশ কাটা ঘরের পাশ দিয়ে চলে যাব। যখন আমরা লাশ কাটা ঘরের কাছে পৌঁছালাম, তখন হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। মুহূর্তের মধ্যেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। আমি আর আপন একটু অবাক হলেও বিশেষ গুরুত্ব দিলাম না। কিছু দূর এগোতেই কোথা থেকে যেন একটি ছোট ছেলের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। শব্দটা
স্পষ্ট ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো আশপাশের কোনো বাড়ির বাচ্চা কাঁদছে। তাই আবার হাঁটতে শুরু করলাম। এরপর আমরা তেঁতুল গাছটির কাছে পৌঁছালাম, আর তখনই আমি সেটি দেখলাম। গাছের একটি ডালে একটি মেয়ে তার পা দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেল, আর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আর ঠিক ওই সময় আমাদের সামনে একটি যুবক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে কেমন একটা অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, এবং তার চোখ দুটো ছিল একেবারে সাদা। এমন সময় ওই গাছের দিক থেকে ঝুলন্ত মেয়েটি বলল, এই ছেলেরা, তোদের দুইজনের জীবন আমাদের দে। এই কথা শোনার পর আমাদের দুইজনের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। এবার আমরা দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু কিছু পরেই আপন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই অবস্থায় আমার কি করা উচিত তা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই দূর থেকে একটি সাইকেলের বেলের শব্দ শুনতে পেলাম। সেই শব্দ যেন আমাকে একটু সাহস দিল। আমি দৌড়ে ওই দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আমাদের পরিচিত এক হুজুর সাইকেলে করে আসছেন। আমি তাকে দ্রুত সব বললাম। হুজুর আমার সঙ্গে ঘটনাস্থলে গেলেন। গিয়ে দেখলেন আপন অচেতন অবস্থায় পড়ে আছে, তবে তার চোখ দুটো একেবারে সাদা হয়ে আছে। হুজুর দ্রুত আয়তুল কুরসি পড়ে তার গায়ে ফু দিলেন। এরপর তার চোখ মুখে পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর আপনের জ্ঞান ফিরে আসলো। তারপর হুজুর আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা এই ঘটনাটি বাসার কাউকে বলিনি, কারণ জানতাম বললে আর কখনো রাতে বাইরে যেতে দেবে না। কয়েকদিন পর এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি বহু বছর আগে আমরা যে মেয়েটিকে ওই তেঁতুল গাছে ঝুলতে দেখেছিলাম, তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেটি এক বাইক দুর্ঘটনায় মারা যায়। পরে তার মরদেহ ওই হাসপাতালের লাশ কাটা ঘরে নেওয়া হয়। আর সেই ঘটনার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক সময় ওই তেঁতুল গাছে এসে মারা যায়। সেদিন রাতে আমরা আসলে কি দেখেছিলাম তার ব্যাখ্যা আজও দিতে পারি না। তবে একটি বিষয় নিশ্চিত, সেই ঘটনার পর আমি আর আপন কখনো রাতের বেলা ওই তেঁতুল গাছের পাশ দিয়ে যাইনি।